নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। পাকিস্তানকে আমরা কি ভাষায় বর্ণনা করি? এক্সট্রিমিজম, টেরোরিজম আর অর্গানাইজড ক্রাইম। তো তেহরিক তালিবান পাকিস্তানের আক্রমণে পাকিস্তান কার্যত কি বলবো একটা অদ্ভুত সংকটের মুখে পড়েছে। পাক সেনা রেঞ্জার্সের সঙ্গে তেহরিক তালিবান জঙ্গিদের প্রতিদিনই সংঘর্ষ হচ্ছে, দুপক্ষই হতাহত হচ্ছে। আবার তার মধ্যে বালুচ লিবারেশন আর্মি আছে, তাদের আত্মঘাতী মজিদ ব্রিগেড আছে। তারপরে একটা ট্রেনে কোয়েটাতে বিস্ফোরণ হলো, জাফর এক্সপ্রেসে। চাইনিজ ন্যাশনালরা বালুচ লিবারেশন আর্মির টার্গেট হচ্ছেন, ইত্যাদি 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 ইত্যাদি। এই পাকিস্তান একটা নতুন সংকটে পড়েছে। কি সংকট সেটাই আপনাদের বলছি। যে জিএসপি প্লাস স্ট্যাটাস, সেটা ইউরোপীয় ইউনিয়ন পাকিস্তানকে দিয়েছিল, সেই স্ট্যাটাস তারা উইথড্র করছে। এই জিএসপি প্লাস স্ট্যাটাসটা কি? আমি গুগল থেকে পড়ছি। দ্য জেনারেলাইজ স্কিম অফ প্রেফারেন্সেস প্লাস is a program that gives developing countries preferential tariffs on exports to the European Union. In exchange, the countries must implement 27 international conventions on human rights, labor rights, environmental protection, and good governance. The current GSP Plus status is valid until 2027. However, এখানে শুনুন একটু, the European Union is reviewing whether to extend or withdraw Pakistan's GSP Plus status, which expired in December 2023, ইত্যাদি। তাহলে জিএসপি প্লাস স্ট্যাটাস থাকলে পরে ইউরোপীয় ইউনিয়নে পণ্য রপ্তানি করলে ট্যারিফ প্রায় দিতেই হয় না। তাহলে জিএসপি প্লাস স্ট্যাটাস রিটেন করতে গেলে 27টা কনভেনশন মানতে হয়। এখন ইউরোপীয় ইউনিয়ন বলছে যে পাকিস্তানকে এই জিএসপি প্লাস স্ট্যাটাস তারা প্রত্যাহার করে দিচ্ছে। তার কারণ বলছেন, গত বছর মাঝামাঝি ইমরান খানের দল রাস্তায় নেমে প্রতিবাদ করেছিল। জিএইচকিউ লাহোর, এই রাওয়ালপিন্ডি, সেখানে সেনা সদরে হামলা চালানো হয়। লাহোরের কোর কমান্ডারের বাসভবন তছনছ করা হয়। 27 জন ইমরান খানের কর্মীকে, সমর্থককে গ্রেপ্তার করে মিলিটারি আদালতে। তাদের বিচারে দোষী সাব্যস্ত করা হয়েছে, তাদের সাজা হবে। কিন্তু সিভিল কোর্ট কোনো রায় দেয়নি। ইউরোপীয় ইউনিয়ন বলছে যে এটা তো গ্রস ভায়োলেশন অফ হিউম্যান রাইটস, এবং এই যে 27 জনকে সেন্টেন্স দেয়া হচ্ছে, দোষী সাব্যস্ত করা হচ্ছে, পুরোটাই রাজনৈতিক কারণে। এখন ইমরান খানের লোকজন প্রচন্ড লবি করছেন। তারা বলছেন যে এই স্ট্যাটাস উইথড্র করা হোক, পাকিস্তানের জিএসপি প্লাস স্ট্যাটাস। আর স্ট্যাটাস রিটেন করতে হলে এই 27 জনকে বেকসুর খালাস করতে হবে। ইমরান খানের লবির লোকজন ট্রাম্প প্রশাসনের কাছে দরবার করছে যে 20শে জানুয়ারি ট্রাম্প যখন শপথ নেবেন তখন ইমরান খানকে যেন আমন্ত্রণ জানানো হয়। এরকম একটা চিঠি যদি আসে তাহলে পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতি পুরোটাই বদলে যাবে। দেখুন কি পরিহাস। ইমরান খান একসময় আমেরিকার প্রতি খড়গহস্ত ছিলেন। তিনি বলেছিলেন যে পাক সেনাবাহিনীর একটা অংশের সঙ্গে আমেরিকার ডিপ স্টেট ষড়যন্ত্র করে তার সরকারকে ডিস্টেবিলাইজ করেছে। এখন সেই ইমরান খানই আমেরিকার দ্বারস্থ হচ্ছেন, ইউরোপীয় ইউনিয়নের দ্বারস্থ হচ্ছেন, যাতে পাকিস্তানের এই ইউরোপীয় ইউনিয়নে এক্সপোর্টের ক্ষেত্রে জিএসপি প্লাস স্ট্যাটাস প্রত্যাহার করে নেয় ইউরোপীয় ইউনিয়ন। এই স্ট্যাটাস প্রত্যাহার করলে ইতিমধ্যেই পাকিস্তানের অর্থনীতি যেখানে দাঁড়িয়ে আছে, যেভাবে ধুঁকছে, একেবারে খাদের অতলে তলিয়ে যাবে। বাংলাদেশেরও জিএসপি প্লাস স্ট্যাটাস কিন্তু 2023 সালে শেষ হয়ে গেছে।
এখন আবার রিভিউ, এখনো কিন্তু গ্রিন সিগন্যাল পায়নি ইউরোপীয় ইউনিয়ন থেকে। পাকিস্তান মূলত বস্ত্র রপ্তানি করে, তো $80 বিলিয়ন তারা বস্ত্র রপ্তানি করে পেয়েছিল। 2026 লক্ষ্যমাত্রা ছিল $100 বিলিয়ন, কিন্তু সেই লক্ষ্যমাত্রা ছুঁতে পারবে না বাংলাদেশের এই অভ্যন্তরীণ পরিস্থিতির জন্য। তাহলে যে 27টা কনভেনশন ইউরোপীয় ইউনিয়ন বলে যে জিএসপি প্লাস স্ট্যাটাস পাওয়ার জন্য মানতে হবে, একটাও বাংলাদেশ মানে না। লেবার ল ভায়োলেশন হয়, এনভায়রনমেন্টাল কোনো সেফটি নেট নেই, এবং বিচারের নামে প্রহসন, মানবাধিকার লঙ্ঘন, আইনের শাসন নেই, ইউনূসের এবং তার জঙ্গি সহযোগীদের ইচ্ছাই আইন। তাই পাকিস্তানকে যদি জিএসপি প্লাস স্ট্যাটাস থেকে ইউরোপীয় ইউনিয়ন সরিয়ে দেয়, তাহলে বাংলাদেশ নয় কেন? বাংলাদেশের অভ্যন্তরীণ অবস্থা কি পাকিস্তানের থেকে ভালো? একদমই নয়, কোনো কোনো ক্ষেত্রে খারাপ। বলতে পারেন অ্যাট পার। বাংলাদেশের এই পাকিস্তানের তেহরিকে তালিবানের সঙ্গে পাক সেনা রেঞ্জার্স প্রতিদিনই সংঘর্ষে লিপ্ত হচ্ছে, রক্ত ঝরছে। বাংলাদেশে হিজবুত তাহরির, আনসারুল্লাহ বাংলা, হেফাজতে ইসলাম তারা দাপিয়ে বেড়াচ্ছেন, ভারতকে হুমকি দিচ্ছেন, মুক্তিযোদ্ধাদের অসম্মান করছেন, আক্রমণ করছেন, তাদেরকে খুন করার চেষ্টা করছেন, এবং বিচারের নামে প্রহসন হচ্ছে। ধর্মীয় সংখ্যালঘুরা নিরাপত্তাহীনতায় ভুগছে। চিন্ময় প্রভু কোনো আইনি সহায়তা না পেয়ে মাসাধিক কাল চট্টগ্রামের জেলে বন্দী আছেন। তাহলে যে 27টা কনভেনশন ফলো করতে হয় উন্নয়নশীল দেশ বা পিছিয়ে পড়া দেশগুলোকে এই জিএসটি প্লাস স্ট্যাটাস ধরে রাখতে গেলে, তার একটাও পাকিস্তান ফলো করছে না, বাংলাদেশও ফলো করছে না। তাহলে এক যাত্রায় পৃথক ফল হবে কেন? পাকিস্তানের যদি জিএসপি প্লাস স্ট্যাটাস প্রত্যাহার করে নেয় ইউরোপীয় ইউনিয়ন, তাহলে বাংলাদেশের ক্ষেত্রেও একই জিনিস বলবৎ হবে। দেখুন, ব্রিটেনের যিনি রাষ্ট্রদূত বাংলাদেশে আছেন, তিনি কিন্তু বলেছিলেন যে বাংলাদেশ এখন একদম সেফ নয়, মৌলবাদীদের দাপাদাপি, যে কোনো সময় বড় ধরনের নাশকতা হতে পারে। তাই ব্রিটেনের নাগরিকদের এবং ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশের নাগরিকদের বাংলাদেশকে এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান ইউনূসকে ফোন করে করকে দিয়েছেন। তাহলে আমার প্রশ্ন, অনেকেরই প্রশ্ন, এবং শোনা যাচ্ছে যে জিএসপি প্লাস স্ট্যাটাস যেটা বাংলাদেশ এনজয় করত ইউরোপীয় ইউনিয়নে রফতানি করার ক্ষেত্রে, সেই সুবিধা তারা আর পাবে না। এতে অন্তত $4-5 বিলিয়ন বাংলাদেশের রাজস্বের ক্ষতি হবে। কারণ একটা নিয়ম কানুন তো ইউনূসের সরকার মানছে না, যেগুলো মানতে হয় কনভেনশন ইউরোপীয় ইউনিয়নের, এগুলো মানলে পরেই তুমি জিএসপি প্লাস স্ট্যাটাসের অধিকারী হতে পারো। মানছে না। এখন ইউনূসের লক্ষ্য কি? পাকিস্তানে কোলে উঠে বসা। 11 ফেব্রুয়ারি করাচিতে বাংলাদেশ নৌবাহিনী পাকিস্তান নৌবাহিনী যৌথ মহড়া করবে। পাকিস্তানের সেনাকর্তারা বাংলাদেশে এসে বাংলাদেশ সেনা একাডেমিতে বক্তৃতা দেবে। জয়েন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নাও। রাইট চয়েস, রাইট ডিসিশন। তাদের প্রশিক্ষণ দেবে। ঢাকায় বাংলাদেশ এই পাকিস্তান হাই কমিশন অত্যন্ত সক্রিয়। তারা পাকিস্তানে বাংলাদেশি পর্যটকরা যায় তার জন্য ভীষণ রকম ভাবে সরব। সেখানে পাকিস্তানের সিনিক বিউটি কি আছে, লাহোরের স্ট্রিট ফুড কত ভালো, এইসব নিয়ে প্রচার হচ্ছে। আবার লালমনিরহাটে একটা এয়ার স্ট্রিপ পরিত্যক্ত, সেখানে বিমান গাড়ি বানাবে বাংলাদেশ। পাকিস্তান থেকে নাকি 50টা আধুনিক বিমান তারা রপ্তানি করবে। এই যখন সমরাস্ত্র কেনা হয় না, এই যে যুদ্ধ বিমান, যুদ্ধ জাহাজ, সাবমেরিন কেনা হয়, তখন এক শ্রেণীর দালাল খুব সক্রিয় হয়ে ওঠে। এবং পাকিস্তান হাই কমিশনের অফিস যেটা ঢাকায়, সেখানে এখন দালালদের ভিড়। আমাকে বাংলাদেশের সাংবাদিকরা বলছেন ফোন করে। তারপরে খালেদা জিয়ার সঙ্গে পাক রাষ্ট্রদূত 1.5 ঘন্টা বৈঠক করলেন।
ঢাকার একটি সাততারা হোটেলের 14 তলায় পাকিস্তানের রাষ্ট্রদূত তার স্ত্রীকে রিকশায় বসিয়ে প্যাডেল করলেন। করাচি থেকে দুটো জাহাজ চলে এলো চট্টগ্রামে। পাকিস্তানি নাগরিকরা পৃথিবীর যে দেশেই থাকুক না কেন যখন খুশি বাংলাদেশে আসতে পারবেন, ভিসা কোনো সমস্যা হবে না, সরাসরি বিমান চালু হবে। পাকিস্তান এবং বাংলাদেশ আবার সার্ককে পুনরুজ্জীবিত করার চেষ্টা করছেন। একটা ফেল স্টেট আর একটা ফেল স্টেট হওয়ার পথে যাচ্ছে। পাকিস্তান তার জন্ম লগ্ন থেকে ব্যর্থ রাষ্ট্র, তার অঙ্গহানি হয়েছে, আবার হবে। আজ না হয় কাল বালুচিস্তান বা খাইবার পাখতুনওয়া পাকিস্তান থেকে বেরিয়ে আসবে। 71 সালে পাকিস্তান অঙ্গহানি হয়, স্বাধীন বাংলাদেশের সৃষ্টি হয়। 53 বছর সম্পর্কের শিথিলতা ছিল, যদিও বাংলাদেশ স্বাধীন হওয়ার 2-1 বছর পর আমাদের ভুট্টো ঢাকায় এসেছিলেন, বিমানবন্দর থেকে স্বাগত জানিয়েছিলেন শেখ মুজিব। দেখুন, পাকিস্তান স্বাধীন রাষ্ট্র, বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র, দু দেশের মধ্যে সম্পর্ক কি হবে সেটা তারা ঠিক করবে। কিন্তু পাকিস্তান তো সন্ত্রাসবাদ এক্সপোর্ট করে, তারা জম্মু কাশ্মীরে ছায়াযুদ্ধ চালায়। দেখুন, ভারতে যে যে নাশকতা ঘটেছে, যে যে ঘটনা, সে আপনি বলুন 26/11 থেকে বলুন, উড়ি সেনাগাড়িতে হামলা বলুন, কাশ্মীরে ছায়াযুদ্ধ বলুন, সংসদ ভবনে হামলা বলুন, সবকিছুর পিছনে পাকিস্তান। তাহলে পাকিস্তান সন্ত্রাসবাদকে রপ্তানি করে। তাদের নতুন মিত্র বাংলাদেশ, আইএসআই অত্যন্ত সক্রিয়, সেনাকর্তাদের আসা যাওয়া বৃদ্ধি পেলে বাংলাদেশের মাটিকে ব্যবহার করে আইএসআই আর জঙ্গিরা ভারতের উত্তর পূর্বে নাশকতা করতে পারে। এই আশঙ্কা অমূলক নয়, আশঙ্কা সত্যি। ইতিমধ্যেই ওই আনসারুল্লাহ বাংলা, এই সমস্ত জঙ্গি সংগঠনের লোকজন ভারত থেকে ধরা পড়েছে, হরিয়ারপাড়ায় পড়েছে, ধুবুরিতে পড়েছে, কেরলে পড়েছে। ক্যানিং থেকে কাশ্মীরি জঙ্গি ধরা পড়েছে। 3 জন ইরানি নাগরিক জলপথে বাংলাদেশ ঢুকতে চাইছিল ভারত থেকে, তাদেরকে ধরা হয়েছে। তাহলে পাকিস্তান বাংলাদেশের মাটিতে সক্রিয়তা বাড়ালে আমাদের একটাই আশঙ্কা, জঙ্গি হানার। কারণ আমরা অতীতের অভিজ্ঞতা থেকে দেখেছি, পাকিস্তান খেতে পাবে না, প্রগতির পথে হাঁটবে না, কিন্তু হিন্দুস্তানের বিরুদ্ধে তারা 1000 বছর ধরে যুদ্ধ করবে। এটা পাকিস্তানের জাতীয় নীতি, এর থেকে তারা সরবে না। এখন বাংলাদেশের সঙ্গে সুসম্পর্কের জন্য তারা বাংলাদেশের মাটিকে ব্যবহার করবে ভারত বিরোধী জঙ্গি ষড়যন্ত্রের কাজে, এবং তাকে সহায়তা করবে ইউনূসের জঙ্গি প্রশাসন। এটাই কিন্তু দুটো দেশের ছক। সেই জন্য ইউনূসের তীব্র ভারত বিরোধী অবস্থান, সেই জন্য পাকিস্তানের সঙ্গে মাখামাখি। কিন্তু যে জিনিসটা হচ্ছে, এটা করতে গিয়ে অর্থনীতির মাজা ভেঙে গেছে বাংলাদেশে। উন্নয়নশীল দেশের তকমা পেয়েছিল, তো বাংলাদেশ ধরে রাখতে পারবে না, আবার লেস ডেভেলপ কান্ট্রির জায়গাতে তারা চলে যাবে। 30% বেকার, তার মধ্যে 15% শিক্ষিত বেকার। পৃথিবীতে 800টা বিশ্ববিদ্যালয় সমীক্ষা হয়েছে, এই 800টা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটাও বাংলাদেশের বিশ্ববিদ্যালয় নেই, না সরকারি না বেসরকারি। মাদ্রাসা শিক্ষায় মগজে ঘৃণা ভরে দেওয়া হচ্ছে প্রথম থেকে, যে তোমাকে কঠোর ইসলামিক শাসন প্রবর্তন করতে হবে, এটাই তোমার লক্ষ্য। তার জন্য যদি জীবন দিতে হয় তাও দেবে। আধুনিক শিক্ষায় শিক্ষিত হওয়ার দরকার নেই তো, তুমি শরিয়া প্রতিষ্ঠা করবে। এটাই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার, বিশেষত মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার সঙ্গে যারা যুক্ত, এটাই তাদের ঘোষিত কার্যক্রম। মস্তিষ্কে ঘৃণা চাষ, সংখ্যালঘু বিদ্বেষ, মুক্ত মনাদের প্রতি অসূয়া। তাহলে দুটো দেশ একদম এক বন্ধনীতে, এক নিঃশ্বাসে আপনি পাকিস্তান বাংলাদেশের কথা এবার বলতে পারবেন। ইউরোপীয় ইউনিয়ন তো নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছে পাকিস্তানের উপর,
ইসরায়েল বলছে প্রথমে তারা 2025-এ ইরানের রেজিম চেঞ্জ করবে, তারপর পাকিস্তান, এবং তারপরের লক্ষ্য বাংলাদেশ। তাহলে ইউরোপীয় ইউনিয়নের সিদ্ধান্তের অভিঘাত বাংলাদেশেও পড়বে, কারণ জিএসপি প্লাস স্ট্যাটাস তারাও এনজয় করে এবং কোনো কনভেনশন তারা মানে না। শনি যাচ্ছে ইউনূসের সরকারের। যে রপ্তানি করে তারা বিদেশি মুদ্রা অর্জন করত, সেই রপ্তানির পরিমাণ, সেই রপ্তানি থেকে আয় অনেকটা কমে যাবে এই জিএসটি প্লাস স্ট্যাটাস উইথড্র হলে। কিন্তু জঙ্গি ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গদের তো ঘুম ভাঙবে না। আসলে 86 বছর বয়সী হতবীর্য সুদখোর, তার কাছে বাংলাদেশের 18 কোটি মানুষের ভবিষ্যতের কোনো দাম আছে? সে চাইছে রাষ্ট্রপতি হতে। তার জন্য দেশটা যদি র্যাডিক্যাল ইসলামের ধারক বাহকদের হাতে চলে যায়, যা কুছ পরোয়া নেই, বিনিময়ে তিনি তাদের সমর্থনে গদিতে টিকে থাকবেন। এটাই হচ্ছে সুদী মাতৃজঠরের লজ্জা, ইউনূসের একমাত্র লক্ষ্য। যারা মুক্তিযোদ্ধাদের গলায় জুতোর মালা পরাতে পারে এবং ইউনূস প্রশাসন ট্যাসেটলি যাকে সাপোর্ট করে, ওই চাঁদ সদাগরে মনসা পুজো করার মতো নিন্দা করলে হবে না। কোনো সদর্থক পদক্ষেপ এদের বিরুদ্ধে এরা ন্যায়ও নিতেও পারবে না, দম নেই। তাহলে বাংলাদেশের মানুষ যদি আজ বা কাল স্লোগান তোলেন, সুদী বৃদ্ধর গালে গালে জুতো মারো তালে তালে, অবাক হবেন না। সেই দিন বোধহয় বেশি দেরি নেই। কারণ আমি এখনো বিশ্বাস করি বাংলাদেশের সিংহভাগ মানুষ এই জঙ্গি জিহাদিদের কার্যক্রম পছন্দ করেন না। তারা হয়তো একটু ভয়ে আতঙ্কে কুঁকড়ে আছেন, দেয়ালে তাদেরও পিঠ থেকে গেছে ধর্মীয় সংখ্যালঘুদের মতো, জলও মাথার উপর দিয়ে বইতে শুরু করেছে। এবার তারা কিন্তু রাস্তায় নামবেন, প্রতিবাদ করবেন। সুদী ইউনূস আর তার জঙ্গি সহযোগীদের সামনের দিনগুলো ভালো যাবে বলে তো মনে হয় না।